এমন ভয়ঙ্কর আন্দোলনের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 তলার নবান্নে আর উনি কতদিন থাকতে পারেন কিছুটা সময় নিচ্ছি, আপনাদের জানাবো। হৃদয় অনেক ভারাক্রান্ত। এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি। তারা দেদার চাকরি বিক্রি করেছে, তাদের দুর্নীতির কারণে আজকের এই করুণ অবস্থা আমাদের দেখতে হচ্ছে। আর কেউ দায়ী নয়, কোনো হাইকোর্ট দায়ী নয়, কোনো সুপ্রিম কোর্ট দায়ী নয়। আজকের আমাদের এই জায়গায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার, যেই সরকার 2011 সালে পরিবর্তনের সরকার এসেছিল, সেদিন আমরাও সামিল ছিলাম। এই পরিবর্তন হয়েছে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের ইতিহাসে আজকে একটি কালো দিন। এক ঝটকায় উড়ে গেল 25,752 জনের চাকরি। দেখুন, এর আগে যখনই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছে, আমি প্রত্যেক মুহূর্তেই যে প্রতিবেদন করেছিলাম তাতে একটি কথাই বলেছিলাম, চাকরি কিন্তু থাকবে না। অনেকে আমার কমেন্টস বক্সে লিখেছিল আমি কি গণৎকার নাকি। অনেকে লিখেছিলেন যে দাদা সেটিং সব মিটে যাবে, কোনো অসুবিধা হবে না, তৃণমূল বিজেপির সেটিং আছে। অনেকে এই তথ্য খাড়া করেছিলেন। অনেকে বলেছিলেন কিছুই হবে না, এসব আইওয়াশ। কিন্তু দেখুন, এই যে আমাদের কথা, আমাদের আবেগ, এই যে চাকরি হারাদের হাহাকার, এসব যখন আইনের দোরগোড়ায় যায়, কোর্টের ওই এজলাসে যায়, তখন এসবের কিন্তু কোনো প্রভাব সেখানে পড়ে না। সেখানে মূল যে জিনিসগুলো দেখা হয় সেখানে হচ্ছে যে উকিলরা তাদের সওয়াল জবাব কি করছে আর তথ্য প্রমাণ কি দাঁড় করাচ্ছে। কলকাতা হাইকোর্ট আজ থেকে ঠিক 1 বছর আগে 2024 সালের 22শে এপ্রিল, যখন এই 2016 সালের প্যানেলটাই বাতিল করে দিয়েছিল, তখন তারা মূলত যে জিনিসটার উপরে ভিত্তি করে বাতিল করেছিল সেটা হচ্ছে এই যে সিলেকশন প্রসেস ছিল, এই প্রসেসটাই গলত ছিল, অর্থাৎ সিলেকশন প্রসেসটাই ভুল ছিল। তারপরে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট বারবার চেষ্টা করেছিল যে যোগ্য এবং অযোগ্যদের কিভাবে আলাদা করা যায়। বারবার সময় তারা নিয়েছিল, এসএসসিকে বলেছে, রাজ্য সরকারকে বলেছে, কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে উদাসীন ছিল এবং এসএসসিও সঠিক তথ্য দিতে পারেনি কে যোগ্য আর কে অযোগ্য। বা বলতে পারেন পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চায়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন অযোগ্যদের চাকরি বাঁচাতে হবে। তাই অযোগ্যদের চাকরি বাঁচাতে গিয়ে তিনি আজকের দিনে দাঁড়িয়ে যোগ্যদের বলি দিয়ে দিলেন। তবে এটাই ভবিতব্য ছিল, কারণ রাজ্য সরকার আর এসএসসির যা পদক্ষেপ আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, তা ভবিতব্য এটাই ছিল। কলকাতা হাইকোর্টে যখন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের প্যানেলটাই বাতিল করে দিয়ে বলেছিল যে সিলেকশন প্রসেসেই গড়মেল আছে এবং আমরা যারা যোগ্য যারা অযোগ্য তাদেরকে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না বলে প্যানেল বাতিল। তড়িঘড়ি রাজ্য সরকার গেছিল সুপ্রিম কোর্টে, ঠিকই। দেখুন, রাজ্য সরকার নিজেও জানতো যে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা ধোপে টিকবে না, এরা জিততে পারবে না। কিন্তু আশাটা কোথায় রেখেছিল জানেন? আশাটা রেখেছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ওপরে। আমি জানি না যে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যদি এখন সুপ্রিম কোর্টে বসে থাকতো তাহলে এই মামলার রায়দান কি আসতো বা আদৌ এখনো রায়দান আসতো কিনা। যেদিনকে সবার প্রথমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে, সেদিনই তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে এই মামলার গতি প্রকৃতি কি হতে যাচ্ছে। তিনি একটাই কথা বলেছিলেন, আমি কিছু শুনবো না, শুধু জানতে চাই যোগ্য আর অযোগ্যদের বিভাজন করা সম্ভব কিনা। এখন প্রশ্ন হলো, যোগ্য আর অযোগ্যদের বিভাজন কে করবে? কে জানে কারা যোগ্য আর কারা অযোগ্য? জানে একমাত্র এসএসসি। এখন এসএসসি যদি সঠিক তথ্য দিতে পারত তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যারা যোগ্য প্রার্থী ছিল তাদের চাকরিটা যেত না, এটা এসএসসি নিজেও জানে। কিন্তু এসএসসি রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে সেটা করেনি। শুধু করেনি তাই নয়,
বারংবার সুপ্রিম কোর্টের কাছে যে তথ্য দিয়েছে, এক একটা সময় এক একটা তথ্য দিয়েছে। এফিডেভিট করে যে তথ্য দিচ্ছে, এসএসসি লয়ার দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং এর সময় অন্য তথ্য দিচ্ছে। সুতরাং সেই তথ্যের মধ্যে কোনো ভুল নেই এবং বারবার সওয়াল জবাব এবং তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টের কাছে এটা প্রমাণ হয়ে গেছে যে এই যে সিলেকশন প্রসেস, যে পদ্ধতিতে এরা সিলেকশন করেছে 2016 সালের এই শিক্ষকদের বা নন টিচিং স্টাফদের যে রিক্রুট করেছে, পুরো সিলেকশন প্রসেসের মধ্যেই গলত রয়েছে। পুরো সিলেকশন প্রসেসের মধ্যেই গলত রয়েছে এবং যোগ্য আর অযোগ্য বিভেদ করা বা ভাগ করা যাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে যারা যোগ্য, তারা যে যোগ্য সেই প্রমাণও এসএসসি করতে পারছে না। তার কারণ তাদের পরীক্ষা দেওয়া যে খাতা, সেই খাতাই এসএসসি রাখেনি, সেটাকে পুড়িয়ে ফেলেছে। এবং যে পুড়িয়ে ফেলেছে তা অত্যন্ত নিজেরা ইচ্ছাকৃতভাবে এটা করেছে, শুধুমাত্র এই যে বেআইনি নিয়োগগুলো করেছে সেগুলো যাতে চিহ্নিত করা না যায়, সেগুলো যাতে চাকরি বাঁচানো যায় তার কারণে। এবং যে ওএমআর শিটের ট্যাম্পারিং হয়েছে, যে ম্যানুপুলেশন হয়েছে, সেগুলোর মধ্যে থেকে সিবিআই তদন্ত করে যেগুলো বার করা সম্ভব হয়েছে, সেগুলোর হিসাবে চিহ্নিত করা গেছে যে কারা অযোগ্য, কারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়নি, ওএমআর শিট ম্যানুপুলেট করেছে, সেটা চিহ্নিত করা গেছে। কিন্তু কারা যোগ্য আদৌ, সেটাও কিন্তু প্রমাণ করতে পারেনি সুপ্রিম কোর্টে এসএসসি। সুতরাং এই যে এত সংখ্যক মানুষের মধ্যে কে যোগ্য কে অযোগ্য, এটা সুপ্রিম কোর্টের পক্ষে বিচার করা সম্ভব হয়নি। দেখুন, এই যে সরকার 2016 সালে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং তার মধ্যে যে নোটিফিকেশন জারি করেছিল 24,800 বা 700 জনকে নিয়োগ করার কথা ছিল, কিন্তু সেখানে নিয়োগ করেছিল 25,753 জনকে। এই যে এক্সট্রা প্রায় 1000 জনকে নিয়োগ করেছিল, এটা তো পুরোপুরি বেআইনি হয়েছিল, এটা পুরোপুরি বেআইনি নিয়োগ করেছিল। সুতরাং সুপ্রিম কোর্টের অবজারভেশন হিসাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে নিয়োগ হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে ভুল হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে যোগ্য এবং অযোগ্যদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না, বাছাই করা সম্ভব হচ্ছে না। সুতরাং যারা দোষী নন তারা নতুন করে আবার পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন, আর যারা আইনতভাবে চাকরি পেয়েছেন এবং দোষী চিহ্নিত হয়েছেন, আইনগতভাবে চাকরি কিন্তু দোষী চিহ্নিত হয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে। সুতরাং এক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে এই শূন্য পদে নিয়োগ করতে হবে এবং যারা যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে তারা আর এই পরীক্ষায় বসতে পারবে না। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তাদেরকেও কিন্তু বেতন ফেরত দিতে হবে। কিন্তু যারা যোগ্য ছিল তারাও এই পরীক্ষায় বসে তাদেরকে যোগ্যতা প্রমাণ করতে হবে। যদি তারা পাশ করে তাহলে তাদেরকে আর বেতন ফেরত দিতে হবে না, কিন্তু যদি পাশ না করে তাহলে তাদেরকেও বেতন ফেরত দিতে হবে। এবং যারা প্রতিবন্ধী ছিল তাদেরকে এখান থেকে বাদ দিয়ে রাখা হয়েছে, তাদের চাকরি যায়নি। যারা অন্য চাকরি ছেড়ে এই স্কুলের চাকরিতে জয়েন করেছিল তাদের অপশন দিয়েছেন যে তারা পুনরায় আবার সেই আগের চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন করতে পারে বা ফিরে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই দায়ভার কার? এই দায়ভার রাজ্য সরকার, এই দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় কি এড়িয়ে যেতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের চাকরি যাতে বাঁচানো যায় তার জন্যই তো বেআইনিভাবে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে বারবার এই তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিলেন যে পক্ষপাতিত্বমূলক নাকি তিনি বিচার করেছেন। তিনি বিজেপিতে যাবেন বলে তৃণমূলের বিরুদ্ধে এক একটা রায় দিয়েছেন, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে এটা প্রমাণ হয়ে গেল যে বিচারকের আসনে বসে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যা যা বিচার করেছিলেন, যা যা তিনি তার রায় দিয়েছিলেন, তা কোনো ক্ষেত্রেই কিন্তু পক্ষপাতমূলক ছিল না এবং সবকটাই তিনি আইনের মধ্যে থেকেই দিয়েছেন। সুতরাং যে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে দুর্নাম রটিয়েছিল, আজকে কিন্তু তা সুপ্রিম কোর্ট তার কথার উপরে ভিত্তি করে খারিজ করে দিল বলে বলতেই পারেন।
এবং সঙ্গে সঙ্গে হাইকোর্টের যে রায় সেই রায়কেই কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রাখলো। দেখুন, আমি কেন বলেছিলাম জানেন, এই হাইকোর্টের রায়ের উপরে ভিত্তি করে যে যাই যাক যেখানেই যাক চাকরি কিন্তু রাখতে পারবে না। কারণ কলকাতা হাইকোর্টের কাছে যখন যোগ্য আর অযোগ্যদের শনাক্ত করা সম্ভব হয়নি, যেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট আজকে এই হাজার হাজার চাকরিজীবীরা যেখানে যুক্ত আছে, লক্ষ লক্ষ ফ্যামিলি যেখানে যুক্ত আছে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেও কলকাতা হাইকোর্ট প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই হাইকোর্টের এই রায়কে তুলোর বেগে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে না সুপ্রিম কোর্ট, তাহলে হাইকোর্টের বিচার প্রক্রিয়ার উপরে প্রশ্নচিহ্ন কিন্তু উঠে যেতই প্রশ্নচিহ্ন। তাহলে সেখানে দাঁড়িয়ে যে এই সরকার তৃণমূল কংগ্রেস বারবার বলে হাইকোর্টে নাকি পক্ষপাতমূলক আচরণ হয়, আজকে প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস কত বড় মিথ্যেচার করে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করে, তা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তা প্রমাণ হয়ে গেল, প্রত্যেকটা ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল। আজকে ভাবুন তো, শুধুমাত্র 26,000 শিক্ষকের চাকরি গেছে এটা ভাবছেন? এই সমাজে শিক্ষকদের মান সম্মানটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একবার এটা ভাবুন তো। এই সমাজ শিক্ষকদের যে চোখে দেখতো, যে সম্মানের চোখে দেখতো এই সমাজ, আজকে এই সমাজ শিক্ষকদের কোন চোখে দেখবে? যে ছেলেটি বা যে মেয়েটি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল আজকে তারও চাকরি নেই, সে কি সমাজে বোঝাতে পারবে যে সে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল? পারবে না। তাকে সমাজ অন্য চোখেই দেখবে, শুধু এটাই ভাববে যে এই ছেলেটি বা এই মেয়েটিও হয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছিল বা অযোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল বলে আজকে চাকরিটা চলে গেছে। আজকে ভাবুন তো, এই শিক্ষকগুলোই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিয়েছে, এই শিক্ষকগুলোই যখন স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের বকাবকি করেছে পড়াশুনো নিয়ে, আগামীকাল দাঁড়িয়ে এই শিক্ষকগুলো সেই ছাত্রছাত্রীর সামনে মুখ দেখাবে কি করে? রাস্তা থেকে হেঁটে গেলে সেই শিক্ষকরাই এই ছাত্রছাত্রীদেরকে সেই ছাত্রছাত্রীরা এই শিক্ষকদেরকে টোন করবে না? টোন করবে না? তাদের এই সমাজে বেঁচে থাকাটাই আজকে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে না? পারবেন এড়াতে এই দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়? পারবেন এড়াতে এই দায়ভার তৃণমূল কংগ্রেস? আজকে মুখ লুকাতে চাইছেন, আজকে দায়ভার ঝেড়ে ফেলতে চাইছেন, সিপিএম এর উপর দোষারোপ করছেন, বিজেপির উপরে দোষারোপ করছেন। আরে আপনি যার উপরেই দোষারোপ করুন, বাইরে বসে দোষারোপ করতে পারেন, কিন্তু কোর্টের মধ্যে এজলাসে তো আর এইসব খাটে না। আপনি তথ্য প্রমাণ জোগাড় করতে পারেননি, দাঁড় করাতে পারেননি, এসএসসি পারেনি যোগ্য অযোগ্যদের শনাক্ত করতে। কোর্ট কি করবে? কোর্ট কি করবে? তবে এই যে ঝটকা রাজ্য সরকার খেয়েছে, আমার মনে হয় আরো ঝটকা রাজ্য সরকারের আগামী দিনে বাকি আছে, সেটা প্রাথমিক হোক বা ডিএ মামলা হোক। এখন আপনারাই জানেন আপনারা এই রাজ্য সরকারকে কিভাবে নির্বাচিত করেছেন, আপনারাই ভাতা ভিক্ষা অনুদান নিয়ে এই রাজ্য সরকারকে কিভাবে 3 বার ভোট দিয়েছেন। আপনারাই আগামী দিনে চিন্তা করবেন আপনারাই কি করবেন। যেটাই মনে করবেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।